তোমরা এই পর্যন্ত যারা জয়েন করেছো সকলকে স্বাগতম। আমরা কিছুক্ষণের মধ্যে আমাদের ক্লাস শুরু করব। আমরা প্রোডাকশন প্রবলেম শুরু করেছিলাম গত ক্লাসে। সেখানে আমরা প্রোডাকশন প্রবলেমের একটা দিক, যেটাকে আমরা বলেছিলাম প্রফিট ম্যাক্সিমাইজেশন প্রবলেম বা পিএমপি, সেটা সেট আপটা কেমন ছিল, কিভাবে একটা ফার্ম তার প্রফিট ম্যাক্সিমাইজিং প্রবলেম সেট আপ করে সেখান থেকে যে সলিউশন পাওয়া যায়, সেই সলিউশনটা থেকে আমরা দুটো জিনিস পাই। একটা হলো সলিউশন থেকে ডিরেক্টলি আমরা পাই যে ইনপুট ডিমান্ড ফাংশন পাই, আমরা ম্যাক্সিমাইজ করি প্রফিটকে, এবং সাবজেক্ট টু যে কনস্ট্যান্টটা ছিল সেই কনস্ট্যান্টটাকে আমরা ইনকর্পোরেট করি অবজেক্টিভ ফাংশনে। যে কারণে এটা একটা ফ্রি অপটিমাইজেশন প্রবলেম ছিল। আমরা ম্যাক্সিমাইজ প্রফিট, প্রফিট মানে হচ্ছে PQ মাইনাস WZ। PQ হচ্ছে রেভিনিউ আর WZ হচ্ছে কস্ট। তো এখানে আমরা দুটো উপকরণ থাকলে WZ টা হয় W1 Z1 মাইনাস W2 Z2, এবং প্রফিট ফাংশনটা হচ্ছে আমাদের তাহলে PQ মানে হচ্ছে ফাংশন অফ Z1 এন্ড Z2, এবং মাইনাস কস্ট। এই দুটো এই ফাংশনটাকে আমরা ম্যাক্সিমাইজ করি, প্রফিট ফাংশনটাকে ইকুয়েশনটাকে ম্যাক্সিমাইজ করে সেখান থেকে আমরা যে সলিউশন পাই সেই সলিউশনটা হলো আমাদের ইনপুট ডিমান্ড ফাংশন। তো আমাদের এই যে প্রফিট ইকুয়েশন, সেই প্রফিট ইকুয়েশনে আমাদের কিছু প্যারামিটার আছে। পিটা হচ্ছে প্যারামিটার, প্যারামিটার মানে হচ্ছে গিভেন ভ্যালু। প্রোডাক্ট প্রাইস পি সেটা গিভেন, এবং ইনপুট প্রাইস W1 এবং W2 সেগুলো হচ্ছে গিভেন। সুতরাং এই প্রবলেমের যে সলিউশন সেটা আমরা ইন টার্মস অফ প্যারামিটার পাই। অর্থাৎ আমরা এই প্রবলেমটাকে সলভ করে, অর্থাৎ আমাদের চয়েস ভেরিয়েবল গুলো এখানে Z1 এবং Z2 ইনপুট, দুটো ইনপুটের পরিমাণ। এই যে Z1 এবং Z2 রেসপেক্টে এই ফাংশনটাকে, প্রফিট ফাংশনটাকে আমরা যখন আমরা এটাকে ম্যাক্সিমাইজ করি, তখন আমরা Z1 এবং Z2 এর অপটিমাল ভ্যালু পাই, যেটাকে বলা হয় ইনপুট ডিমান্ড ফাংশন। ইনপুট ডিমান্ডটা কার ফাংশন? এটা হচ্ছে আমাদের প্যারামিটার গুলোর ফাংশন। প্যারামিটার আমাদের কি P এবং W1 এবং W2, বা সংক্ষেপে P এবং W দুটোর ফাংশন। এটা হচ্ছে আমাদের ইনপুট ডিমান্ড ফাংশন। এই ইনপুট ডিমান্ড ফাংশনটাকে যখন আমরা অবজেক্টিভ ফাংশনে বসাই, অর্থাৎ প্রফিট ইকুয়েশনে বসাই, Q মাইনাস WZ সেখানে বসাই, সেখান থেকে আমরা প্রফিট ফাংশন পাই। আমরা তার আগে আমাদের সাপ্লাই ফাংশনটা বের করতে হয়। Q ইকুয়াল টু ফাংশন অফ Z1 Z2, সেটা যদি কপ্লার ক্লাস ফর্মে থাকে তাহলে আমরা দেখি Q ইকুয়াল টু A Z1 পাওয়ার আলফা ইনটু Z2 পাওয়ার বিটা। এটা আমাদের যদি কপ্লার ক্লাস ফর্মে থাকে, যদি আমাদের প্রোডাকশন ফাংশনটা, সেক্ষেত্রে আমাদের প্রথমে সাপ্লাই ফাংশনটা বের করতে হয় Q ইকুয়াল টু ফাংশন অফ Z1 Z2, অথবা Q ইকুয়াল টু কপ্লার ক্লাস ফর্মে A Z1 পাওয়ার আলফা ইনটু Z2 পাওয়ার বিটা। তো আমাদের Z1 এবং Z2 এর মানটা যখন আমরা বসিয়ে দেই আউটপুট সাপ্লাই প্রোডাকশন ফাংশনে, তখন আমরা আউটপুট সাপ্লাই ফাংশন পাই। আউটপুট সাপ্লাইটা কিসের ফাংশন? ফাংশন অফ প্রাইসেস, অর্থাৎ P এবং W ফাংশন। এই আউটপুট সাপ্লাই ফাংশন এবং ইনপুট ডিমান্ড ফাংশন, এই দুটোকে যখন আমরা প্রফিট ইকুয়েশনে বসাই বা অবজেক্টিভ ফাংশনে বসাই, তখন আমরা সেখান থেকে প্রফিট ফাংশনটা পাই। আমরা প্রফিট ফাংশনটাও এই প্যারামিটার গুলোর ফাংশন। প্রফিট ফাংশনটা হচ্ছে ফাংশন অফ প্রাইসেস। প্রাইসেস মানে এখানে ইনপুট প্রাইস এবং আউটপুট প্রাইস, P এবং W1 এবং W2 এগুলোর ফাংশন হচ্ছে আমাদের প্রফিট ফাংশন। তো আমরা এগুলো আমরা দেখেছি, একটা এক্সাম্পলের মাধ্যমে দেখেছি। যদি আমরা এক্সাম্পলে সবকিছু আমরা সলভ করে নেই, আমরা অনেক কিছু রেখে দিয়েছি তোমাদের জন্য সলভ করার জন্য, একটু ধৈর্য নিয়ে চেষ্টা করলে সলিউশন গুলো পাবে। Z1 Z2 এটা সহজ, এবং মানগুলো আমরা যদি কিউতে বসিয়ে দেই, প্রোডাকশন ফাংশনে বসিয়ে দিই, সেখান থেকে আউটপুট সাপ্লাই ফাংশন পাবো, এবং আউটপুট সাপ্লাই ফাংশন এবং ইনপুট ডিমান্ড ফাংশনের মানটা যখন আমরা প্রফিট ইকুয়েশনে বসাবো, অবজেক্টিভ ফাংশনে বসাবো, সেখান থেকে আমরা প্রফিট ফাংশন পাবো। এই যে প্রফিট ফাংশন এবং আউটপুট সাপ্লাই ফাংশন, এই দুটো ফাংশনের কিছু প্রপার্টিজ আছে। প্রপার্টিজ গুলো আমরা ব্যাখ্যা করেছি। কি কি প্রপার্টিজ আছে আমাদের? ইনপুট ডিমান্ড ফাংশনের কতগুলো প্রপার্টিজ আছে, এবং প্রফিট ফাংশনের বা আউটপুট সাপ্লাই কতগুলো প্রপার্টিজ আছে, সেই প্রপার্টিজ গুলোকে আমরা বর্ণনা করেছি এবং ব্যাখ্যা করেছি। তো আজকে আমরা এই প্রফিট ফাংশনের একটা ডুয়াল ফাংশন আছে, যেটাকে বলা হয় কস্ট মিনিমাইজেশন প্রবলেম। তো যখন ফার্ম তার প্রফিটকে ম্যাক্সিমাইজ করে, তখন অটোমেটিক্যালি কস্টও মিনিমাইজ হয়ে যায়। কারণ কস্ট মিনিমাইজ না হলে প্রফিট ম্যাক্সিমাইজ হতে পারে না। কস্ট যদি মিনিমাইজ করার স্কোপ থাকে, সেক্ষেত্রে প্রফিটকেও বাড়ানোর সুযোগ থাকে। তাই প্রফিট ম্যাক্সিমাইজেশন অটোমেটিক্যালি ইমপ্লাইজ কস্ট মিনিমাইজেশন। এবং এই দুটো প্রবলেম হলো ডুয়াল প্রবলেম। ম্যাক্সিমাম প্রফিট যেখানে হবে, যে ইনপুট লেভেলে
যে Z1 Z2 এর জন্য প্রফিটটা ম্যাক্সিমাম হবে, ঠিক সেই Z1 Z2 এর জন্য কস্টটা মিনিমাইজ হবে। এটাকে বলে আমরা ডুয়াল প্রবলেম বলি। এই কস্ট মিনিমাইজেশন প্রবলেমটার বেশ কিছু গুরুত্ব আছে, বেশ কিছু কারণে এটার গুরুত্ব রয়েছে কস্ট মিনিমাইজেশন প্রবলেমের। একটা গুরুত্ব হলো, একটা কারণ হলো কস্ট মিনিমাইজেশন প্রবলেম স্টাডি করার, সেটা হলো কস্ট মিনিমাইজেশন প্রবলেম is a number of results and constructions that are technically very useful. কস্ট মিনিমাইজেশন প্রবলেম থেকে আমরা কতগুলো কনস্ট্রাকশন পাই বা কতগুলো আমরা অবজেক্ট পাই যেগুলো অনেক ইউজফুল হয়, আমাদের অনেক কাজে লাগে। যেটা প্রফিট ফাংশনের ক্ষেত্রে আমরা অনেক সময় সমস্যা করি, বিশেষ করে যদি যদি ফর এক্সাম্পল একটা ফার্ম যদি আউটপুট মার্কেট যদি কম্পিটিটিভ না হয়, প্রাইস টেকার যদি না হয়, প্রাইসটা যদি গিভেন না হয়, প্রাইসটা যদি প্যারামিটার না হয়, সেক্ষেত্রে আমরা প্রফিট ম্যাক্সিমাইজেশন প্রবলেম অত সহজে সলভ করতে পারি না। আমরা যখন দেখেছি প্রফিট ইকুয়েশন ইকুয়াল টু PQ মাইনাস WZ, যদি পিটা যদি আবার প্যারামিটার না হয়, পিটা যদি মার্কেট গিভেন না হয়, বা আউটপুট মার্কেট যদি পারফেক্টলি কম্পিটিটিভ না হয়, যেখানে প্রাইসটা গিভেন থাকে, প্যারামিটার থাকে, কিন্তু যদি মনোপলি মার্কেট হয়ে যায়, অলিগোপলি মার্কেট হয়, যেখানে প্রাইসটাকে কন্ট্রোল করার ক্ষমতা থাকে, আউটপুটের উপর ডিপেন্ড করে, প্রাইস ইজ ফাংশন অফ কিউ যেখানে হয়ে যায়, সেখানে কত সহজে প্রফিট ম্যাক্সিমাইজেশন প্রবলেম সলভ করা যায় না, বা এটা কমপ্লিকেটেড ফর্মে চলে আসে। সেই ক্ষেত্রে যদি একটা ফার্ম যদি আউটপুট মার্কেটে যদি প্রাইস টেকার না হয়, কেমন মনোপলি বা অলিগোপলি মার্কেট হয়ে যায় ফর এক্সাম্পল, কিন্তু ওই ফার্মটা যদি আবার ইনপুট মার্কেটে প্রাইস টেকার হয়, এখানে দুটো মার্কেট আছে, একটা হচ্ছে আউটপুট মার্কেট, একটা হলো ইনপুট মার্কেট। তো একটা ফার্ম আউটপুট মার্কেটে প্রাইস টেকার কিংবা প্রাইস সেটার যে কোনো কিছু হতে পারে, কিন্তু সে যে বাজার থেকে উপকরণগুলো ক্রয় করে, সে ইনপুট মার্কেটে সে প্রাইস টেকার যদি হয়, বা ইনপুট মার্কেটগুলো যদি পারফেক্টলি কম্পিটিটিভ হয়, সেক্ষেত্রে আমরা প্রফিট ম্যাক্সিমাইজেশন প্রবলেমের মাধ্যমে সলিউশনের দিকে না যেয়ে আমরা তার পরিবর্তে কস্ট মিনিমাইজেশন প্রবলেমের মাধ্যমে সলিউশনের দিকে যেতে পারি। এবং এই কস্ট মিনিমাইজেশন প্রবলেম সলভ করবো আমরা ইনপুট ডিমান্ড ফাংশন দিয়ে করতে পারি। যেরকম আমরা কস্ট মিনিমাইজেশন প্রবলেম সলভ করে ইনপুট ডিমান্ড পাই, ঠিক একইভাবে কস্ট মিনিমাইজেশন প্রবলেম সলভ করে আমরা একই ইনপুট ডিমান্ড ফাংশনে আমরা পৌঁছাতে পারি। সুতরাং যদি একটা ফার্ম যদি আউটপুট মার্কেটে যদি পারফেক্টলি কম্পিটিটিভ না হয়, প্রাইসটা যদি গিভেন না থাকে, যদি সে প্রাইস টেকার না হয়, সেক্ষেত্রে আমরা যদি দেখবো সে যদি ইনপুট মার্কেটে প্রাইস টেকার হয়, বা ইনপুট মার্কেটে যদি পারফেক্টলি কম্পিটিটিভ হয়, সেক্ষেত্রে আমরা খুব সহজে কস্ট মিনিমাইজেশন প্রবলেম সলভ করে ইনপুট ডিমান্ড ফাংশন বা অন্যান্য ফাংশনগুলো আমরা সেখান থেকে বের করতে পারি। এটা একটা উপযোগিতা কস্ট মিনিমাইজেশন প্রবলেমের, যে যদি ফার্ম যদি আউটপুট মার্কেটে প্রাইস টেকার না হয়, কিন্তু ইনপুট মার্কেটে যদি প্রাইস টেকার হয়, সেক্ষেত্রে আমরা প্রফিট ম্যাক্সিমাইজেশন প্রবলেমের পরিবর্তে কস্ট মিনিমাইজেশন প্রবলেমের মাধ্যমে আমরা আমাদের এই সমস্যাগুলো সমাধান করতে পারি, বা আমাদের প্রয়োজনীয় ফাংশনগুলো বের করতে পারি, ইনপুট ডিমান্ড সাপ্লাই, এই ফাংশনগুলো আমরা বের করতে পারি। আরেকটা হলো যে একটা প্রবলেম আমরা দেখেছি যে যদি প্রোডাকশন ফাংশন যদি নন ডিক্রিজিং রিটার্নস টু স্কেল টাইপের হয়, প্রোডাকশন ফাংশন যদি একটু এগুলো দেখি যে কস্ট মিনিমাইজেশন প্রবলেমটা কেন আমরা স্টাডি করি। একটা হলো যে সাম properties for solving the required functions. Number হলো যে if firms are not price takers, output market, but price taker মানে perfectly competitive market, price takers in input market or factor market, then profit maximization, then solving profit maximization problem is difficult. But solving cost minimization problem is not difficult. এটা একটা কারণ আসলে সেই প্রবলেম নিয়ে ডিল করার, আলোচনা করার। তিন নম্বর হলো when
production function shows non-decreasing charge to scale. Non-decreasing charge to scale property. Scale property. Non-decreasing charge to scale property মানে যদি production functionটা যদি production functionটা যদি আমি তোমাদেরকে একটু বিরতি দিচ্ছি কিছুক্ষণের জন্য। আমরা বলছি যে যদি প্রোডাকশন ফাংশন যদি নন ডিক্রিজিং চার্জ টু স্কেল টাইপের হয় অর্থাৎ যদি কনস্ট্যান্ট চার্জ কিংবা ইনক্রিজিং চার্জ টাইপের হয় তাহলে আমরা ফার্মের প্রফিট ম্যাক্সিমাইজেশন প্রবলেমের সলিউশন দিয়ে দিতে পারি। দেন প্রফিট ম্যাক্সিমাইজেশন প্রবলেম নট আ সলিউশন। সলিউশন থাকবে সেক্ষেত্রে আমরা একটা গিভেন আউটপুট টেবিলে কস্ট মিনিমাইজেশন প্রবলেম সলভ করতে পারি। সকলটা আমরা কস্ট মিনিমাইজেশন প্রবলেম নিয়ে আমরা আলোচনা করি। আমরা কস্ট মিনিমাইজেশন প্রবলেমের সেটআপটা সম্পর্কে দেখব আজকে এবং এখান থেকে কি কি পাওয়া যায় সেটা নিয়ে দেখব আমরা এবং যা পাওয়া যায় সেগুলোর প্রপার্টিজ গুলো কি সেটা নিয়ে আলোচনা করব এবং একটা एग्जांपल দিয়ে আমরা এই বিষয়গুলোকে ব্যাখ্যা করার চেষ্টা করব। আমাদের প্রথম কাজ হলো এই কস্ট মিনিমাইজেশন প্রবলেমের সেটআপটা করা, কিভাবে কস্ট মিনিমাইজেশন প্রবলেমকে সলভ করা হয় একটা ফার্মের গিভেন এ প্রোডাকশন। একটা ফার্মের স্যার প্রোডাকশন ফাংশন নন ডিক্রিজিং রিটার্নস টু স্কেল হলে প্রফিট ম্যাক্সিমাইজেশন প্রবলেমের সলিউশন পাওয়া যাবে না নাকি যাবে? যাবে না ডু নট হ্যাভ কি লিখেছি এখানে ডু নট হ্যাভ হবে। জি স্যার জি স্যার। কেন পাওয়া যাবে না গত বর্ষে ব্যাখ্যা করেছি আমরা আজকে ব্যাখ্যা করব। আজকে আমরা দেখব একটা एग्जांपल দিয়ে যে কেন সলিউশনটা পাওয়া যায় না বা সলিউশনটা এত নাইসলি বিহেভ না, আইদার জিরো হয় সলিউশন অথবা ইনফিনিটি হয়। এটা খুব একটা নাইসলি সলিউশন না। আবার কোন ক্ষেত্রে দেখব আমরা ইনক্রিজিং চান্সের ক্ষেত্রে দেখব আমরা সলিউশন পাওয়া যায় না। যখন কনস্ট্যান্ট ইন্টারেস্ট রেট স্কেল হয় তখন সলিউশন পাওয়া যায় তবে সলিউশনটা হচ্ছে অত সুন্দর সলিউশন না, আইদার জিরো অর ইনফিনিটি। কেমন? আর আমরা যদি ইনক্রিজিং চান্স স্কেল হয় সেক্ষেত্রে সলিউশন থাকেই না প্রফিট ম্যাক্সিমাইজেশন প্রবলেম। সেটা আমরা আজকেও দেখবো। আমরা গত ক্লাসে একটু করে হিন্ট দিয়েছিলাম, আজকে আমরা দেখবো কেন হচ্ছে। আমাদের এখানে সেটআপটা হলো এখানে আমরা প্রফিটকে ম্যাক্সিমাইজ করি না, এখানে আমরা কস্টকে মিনিমাইজ করি। মিনিমাইজ কস্ট হলো আমাদের WZ বা W1 Z1 প্লাস W2 Z2 প্লাস প্লাস WZ। আমরা এখানে সংক্ষেপে লিখি মিনিমাইজ WZ কস্ট একটা ফর্মে লিখলাম W1 Z1 প্লাস W2 Z2 ইত্যাদি। আমাদের চয়েস ভেরিয়েবল হলো ইনপুট চয়েস করি আমরা সাবজেক্ট টু দা প্রোডাকশন সেট কনস্ট্যান্ট বা টেকনোলজি কনস্ট্যান্ট। আমাদের টেকনোলজি কনস্ট্যান্টটা হলো যে ফাংশন অফ z গ্রেটার দ্যান ইকুয়াল টু এটা অনেক সময় ইনপুট রিকোয়ারমেন্ট সেট বলা হয়। এটা অনেক সময় এটা চিন্তা করতে পারো যে আমাদের যদি z1 হয় যদি z2 হয় তো আমাদের এই কনস্ট্যান্টটা হলো ইনপুট রিকোয়ারমেন্ট সেট। আমাদের আমরা এখানে লিখি আইসোপান সেট চিন্তা করো q ইকুয়াল টু ফাংশন অফ z1 z2 একটা নির্দিষ্ট q এর জন্য q পারলে উপর কমপ্লিট নিচে ঠিক হবে এটাকে আইসোপান বলছি। তো এখানে এগুলো হচ্ছে বিভিন্ন কম্বিনেশনস অফ z1 এন্ড z2 কম্বিনেশনস অফ z বিভিন্ন কম্বিনেশন z থাকে। এখানে যে কম্বিনেশন গুলো আছে সেটা আমাদেরকে কিউ এর মধ্যে উৎপাদন দেয়, আর এখানে উপকরণে যে কম্বিনেশন গুলো আছে সেটা আমাদের কিউ চেয়ে কম উৎপাদন দেয়। কেমন? এখানে যে কম্বিনেশন গুলো আছে যে z1 এবং z2 সেগুলো আমাদের কিউ চেয়ে বেশি উৎপাদন দেয়। সুতরাং এই কনস্ট্যান্ট দিয়ে আমরা বোঝাচ্ছি যে যে কম্বিনেশন গুলো আছে z এর যেগুলো আমাদের কিউ চেয়ে বেশি উৎপাদন দেয় এটাকে বলে আমরা ইনপুট রিকোয়ারমেন্ট সেট। মিনিমাম ইনপুট বা ইনপুট রিকোয়ারমেন্ট সেট required to produce a given level of output.
যে উপকরণ সমন্বয় দিয়ে অ্যাটলিস্ট কি পরিমাণ আউটপুট উৎপাদন করা যায় সেই উপকরণ সমন্বয়গুলোকে বলে আমরা বা সেই উপকরণগুলোর যে সেট সেটাকে বলে আমরা ইনপুট রিকোয়ারমেন্ট সেট। যে ইনপুট দিয়ে আমরা অ্যাটলিস্ট কি পরিমাণ দ্রব্য উৎপাদন করতে পারি। আইসোকান্ট্রির উপরের যে ইনপুট কম্বিনেশনস গুলো আছে সেটাকে বলে আমরা ইনপুট রিকোয়ারমেন্ট সেট। আর এখানে আমাদের একটা হলো কি আমাদের অবজেক্টিভ ফাংশন। অবজেক্টিভ ফাংশনটাকে আমরা মিনিমাইজ করার চেষ্টা করি। অবজেক্টিভ ফাংশনটা হলো এটা একটা লাইন w1 যদি টু ডিমেনশনাল কনটেক্সটে তাহলে w1 z1 প্লাস w2 z2 যেহেতু w গিভেন মনে করো 5x1 প্লাস 2x2 এটা একটা লাইনের সমীকরণ। তো এই লাইনের সমীকরণটা হচ্ছে আমাদের আমরা স্টেট লাইন লিখতে পারি। আমরা যত নিচে থেকে আসবো তত এদিকে কষ্ট কম হবে, এদিকে গেলে কষ্ট বেশি হবে। এটাকে বলা হয় ইনপুট, এটাকে বলা হয় কস্ট লাইন বলা হয়। সেট অফ input combinations that cost the same, যে ইনপুট কম্বিনেশন গুলো একই পরিমাণ খরচ গঠন করে। এটা হলো আমাদের তাহলে আমাদের w z অথবা w1 z1 প্রথম উপকরণের পিছনে খরচ প্লাস দ্বিতীয় উপকরণের পিছনে খরচ সমান একটা নির্দিষ্ট পরিমাণ কস্ট c। এখানে বিভিন্ন লাইন আছে, আমি যদি উপরে কোনো লাইন ড্র করি এটা প্যারালাল করে যেহেতু w given প্যারালাল করে রাখতে হবে, যদি প্যারালাল করে আঁকি আমি তাহলে এখানে যে উপকরণ সমন্বয় দেখাবে সেই সমন্বয়গুলো খরচ c এর চেয়ে বেশি হবে। নিচে যদি কোনো আমি লাইন অঙ্কন করি তাহলে এখানে যে উপকরণ সমন্বয়গুলো আছে সেই সমন্বয়গুলো খরচ c এর চেয়ে কম হবে। আমাদের এই সেটের এটাকে ফুলফিল করে বা কনস্ট্যান্ট থেকে স্যাটিসফাই করে ইনপুট রিকোয়ারমেন্ট সেটের মধ্যে থেকে আমাকে এমন একটা গেট চুজ করতে হবে যে জেটের জন্য আমার w1 z1 প্লাস w2 z2 সমান c, এটা মিনিমাইজড হবে। এটা কন্ডিশন থেকে কখন মিনিমাইজড হবে গ্রাফিক্যালি বলতে পারবো যখন স্পষ্ট করে তখন মিনিমাইজড হবে গ্রাফিক্যালি। গ্রাফিক্যালি আমরা সব সময় আমরা গ্রাফিক্যাল অ্যাডভান্টেজটা পাই না, যে অনেক সময় আমাদের টু ডিমেনশনাল বেশি তিনটা বা চারটা উপকরণ নিয়ে যখন কাজ করতে হবে তখন আর গ্রাফ আমরা আঁকতে পারবো না, তখন আমাদেরকে অ্যালজেব্রিক লিগে আমাদেরকে সলভ করতে হবে। এটাকে কোথায় কস্ট মিনিমাইজ হবে যেখানে ফার্স্ট অর্ডার কন্ডিশনটা স্যাটিসফাই হয়। ফার্স্ট অর্ডার কন্ডিশনটা কিভাবে বের করি আমরা সাধারণত এটা থেকে একটা ল্যাগ্রেঞ্জ ফাংশন বের করি, এটা হচ্ছে আমরা কস্ট মিনিমাইজেশন প্রবলেম। তো এই কস্ট মিনিমাইজেশন প্রবলেমের যে ল্যাগ্রেঞ্জ ফাংশন আমরা অল্টারনেটিভলি আমরা মিনিমাইজ করতে পারি কি আমরা মিনিমাইজ দ্য ল্যাগ্রেঞ্জ ফাংশন w z plus lambda into u minus z, যেটা আমরা আমাদের ল্যাগ্রেঞ্জ ফাংশন w z minus z plus u z। এটা আমাদের এখানে আমাদের একটা ভ্যালু যুক্ত করলাম আমরা ল্যাম্ডা, এখানে আমাদের z একটা চয়েস দিবে না করে ফার্স্ট অর্ডার কন্ডিশন হলো মিনিমাইজেশনের যে এটাকে ডিফারেন্সিয়েট করলে z রেসপেক্ট এবং ল্যাম্ডা রেসপেক্ট ডিফারেন্সিয়েট করে সেই ডিফারেন্সিয়েশনের মানটা 0 সমান হতে হবে। আমাদের ফার্স্ট অর্ডার কন্ডিশন গুলো হবে first order conditions that are satisfied in this transition point. Conditions are okay. Initiate for get respected. W minus del f del z. এটা যদি ক্লাসিক্যাল প্রবলেম অনুযায়ী সলভ করি আমরা সাধারণত আমরা ইকুয়াল টু 0 লিখতাম, ইকুয়াল টু 0 লিখি ক্লাসিক্যাল অপটিমাইজেশন অনুযায়ী। আর যদি আমরা মোর জেনারেলি সলভ করতে চাই, যদি আমরা কর্নার সলিউশন গুলো ইনক্লুড করতে চাই সেক্ষেত্রে আমরা ফার্স্ট অর্ডার কন্ডিশনসটাকে কোন টাকার কন্ডিশন হিসেবে লিখি। তো কোন টাকার কন্ডিশনগুলোকে আমরা গ্রেটার দ্যান ইকুয়াল টু দিয়ে লিখতে হয়। মিনিমাইজেশন প্রবলেমের জন্য আমরা গ্রেটার দ্যান ইকুয়াল টু দিয়ে লিখি, আর ম্যাক্সিমাইজেশন প্রবলেমের জন্য আমরা লেস দ্যান ইকুয়াল টু দিয়ে লিখি। তো এটা যদি আমরা কোন টাকার ফর্মে লিখি, মোর জেনারেল ফর্মে লিখতে চাই তখন আমরা ইকুয়াল টু দিয়ে না দিয়ে এটা আমরা লিখি গ্রেটার দ্যান ইকুয়াল টু। যদি কোন টাকার কন্ডিশনস হিসেবে লিখতে চাই আমরা তখন আমাদের এখানে আরেকটা জিনিস লিখতে হয়,
with equality equal to 0 হবে when z star or optimal z is strictly greater than 0 অর্থাৎ z কে যদি ব্যবহার করা হয় উৎপাদনের ক্ষেত্রে কোন একটা উপকরণকে তখন আমরা এই ফার্স্ট অর্ডার কন্ডিশনটা উইথ ইকুয়ালিটি ফুলফিল করব যদি এখানে যেটা ব্যবহার করা হচ্ছে দুটো যদি আমরা এখানে ইকুয়ালিটি সহ ফার্স্ট অর্ডার কন্ডিশনটা ফুলফিল করছি আর যদি সলিউশনটা এখানে কথা হতো যদি আইসোকন্ট্রোল যে কোনো হতো ফর एग्जांपल এখানে আমাদের একটা যে টুল আমাদের ব্যবহার হতো না সেক্ষেত্রে আমাদের তখন এই কোনটার কন্ডিশনটা ব্যবহার করতে হবে অর্থাৎ যদি কোনো উপকরণ ব্যবহার করা না হয় যে দিকটা যদি 0 হয় যে দিকটা ফর एग्जांपल যে দিকটা 0 হলে এটা গ্রেটার দেন 0 হয় আর এটা ইকুয়াল টু 0 হবে তখন যখন যেটা ব্যবহার করা হবে অর্থাৎ কোন একটা উপকরণ ব্যবহার করা না হলে তার মাল্টিপল প্রোডাক্টিভিটি এটা কত গ্রেটার দেন 0 হবে অর্থাৎ এটাকে আমরা এভাবে লিখি যে W is greater than or equal to Fz by Zz lambda also অর্থাৎ একটা উপকরণ যদি এটা z যদি ব্যবহার করা হয় তখন একটা ইকুয়ালিটি সহ পালিত হবে W equal to del Fz by del Z এটা হচ্ছে মার্জিনাল প্রোডাক্টিভিটি অফ এ ফ্যাক্টর তাহলে কোন একটা ফ্যাক্টরের জন্য যদি ব্যবহার করা না হয় যে যদি 0 হয় যে তাহলে আমরা ওই উপকরণের জন্য কিভাবে W is greater than যদি এটা ব্যবহার যে যদি 0 হয় তাহলে এটা গ্রেটার দেন হবে আর যে যদি গ্রেটার দেন 0 হয় তাহলে এটা ইকুয়াল টু হবে কেমন অর্থাৎ যদি z ব্যবহার করা না হয় যে ইকুয়াল টু 0 হয় তাহলে এটা গ্রেটার দেন হবে তার মানে হচ্ছে ওই উপকরণের মজুরিটা ওই উপকরণের মার্জিনাল প্রোডাক্টিভিটির চেয়ে বেশি যে কারণে উপকরণটা ব্যবহার করা হচ্ছে আর যদি উপকরণটা ব্যবহার করা হয় যদি z গ্রেটার দেন 0 হয় তাহলে এটা ইকুয়াল টু হবে অর্থাৎ ওই উপকরণের মজুরি ওই উপকরণের মার্জিনাল প্রোডাক্টিভিটির সমান এটা আমাদের ইকুইলিব্রিয়াম কন্ডিশন একটা উপকরণকে ততটুকু পর্যন্ত ব্যবহার করা হয় যতটুকু পর্যন্ত তার মার্জিনাল প্রোডাক্টিভিটিটা তার ওয়েজের সমান হয় যদি ল্যাম্বডাটাকে যদি ইগনোর করো দেন একটা ইন্টারপ্রিটেশন আছে আমরা পড়ে দেব মার্জিনাল কস্ট বলা হয় তো আমরা তাহলে বলছি যে এটা হচ্ছে ফার্স্ট অর্ডার কন্ডিশন ফার্স্ট অর্ডার কন্ডিশন থেকে এটা অনেক সময় এই এটা অনেক সময় ভেক্টর ফর্মে লিখতে হয় অর W is greater than equal to এটা আমরা এখানে লিখে দেব না del Fz তো যদি ইকুয়ালিটি সহ পালিত হয় উপকরণ যদি ব্যবহার করা হয় যদি এটাকে আমরা আসলে ইন্টিগ্রাল সলিউশন বলি সবগুলো উপকরণই ব্যবহার করা হচ্ছে যে জনা ব্যবহার করা হচ্ছে যেটু ব্যবহার করা হচ্ছে তো ইন্টিগ্রাল সলিউশনের ক্ষেত্রে আমরা এটাকে যদি বলি এটা ইকুয়াল টু ইন্টিগ্রাল সলিউশনের ক্ষেত্রে সবগুলো উপকরণ যখন ব্যবহার করা হয় তখন যখন আমরা এই ধরনের ইন্টিগ্রাল সলিউশন পাই তখন এটা ইকুয়াল টু ফর ইন্টিগ্রাল সলিউশন for when all inputs are used in positive amount ইত্যাদি সলিউশন তাহলে ভারসাম্য শর্তটা কি গ্রাফিক্যালি আমরা ভারসাম্য শর্তটাকে যেটা বলতে পারি দেখো এটা আমাদের ওয়েজ এটা আমাদের কস্ট লাইন Wj = c এটা আমাদের Wj = c এটা আমাদের আইসো কস্ট লাইন Wj = c বা Wj1 + Wj2 = c আমি যদি এটাকে এটা হচ্ছে আমাদের প্যারামিটার গিভেন এটা ভেরিয়েবল যদি এটা ডিফারেনশিয়েট করি W del z equal to constant ডিফারেন্সিয়েশন করলে 0 হয়ে যাবে এটা প্যারামিটার সেটা আমি বাইরে রাখলাম এটা ভেরিয়েবল এটাকে আমি ডিফারেন্সিয়েট করলাম এটা যেহেতু এটা কনস্ট্যান্ট ডিফারেন্সিয়েট করলে 0 হয়ে যাবে অর্থাৎ এই W এর সাথে del z এর যে পরিবর্তন এই দুটো ফ্যাক্টরের গুণফল 0 অর্থাৎ দুটো ফ্যাক্টর যখন একে অন্যের উপর লম্ব হয় তখন ওই দুটো ফ্যাক্টরের গুণফল 0 হয় অর্থাৎ W ভেক্টর এবং এই যে z ভেক্টর এটা একটা অন্যের উপর লম্ব এটা আমি z হিসেবে চিন্তা করি যেখানে z আছে এখানে বিভিন্ন z এর কম্বিনেশনস আছে এখানে তাহলে z এবং এই W ভেক্টরটা একে অন্যের উপর লম্ব সুতরাং এই রেখাটার যে স্লোপ আইসোকন্টের যে স্লোপ সেই স্লোপটা হলো কি আমাদের ওয়েজ ভেক্টর এবং এই দুটো গুণফল 0 একটা অন্যের উপর পারপেন্ডিকুলার তাহলে এই যে আইসোকস্ট লাইনের যে স্লোপ সেই স্লোপটা হলো
স্লোপটা হলো কি আমাদের লম্ব, এই রেখার উপর লম্ব হয়। W হচ্ছে আমাদের স্লোপ, W হচ্ছে আমাদের স্লোপ ভেক্টর। এই তাহলে আইসো এটার যে স্লোপ W, সেটা আমাদের এই আইসো পয়েন্টের যে স্লোপ এই বিন্দুতে সেটা সমানুপাতিক। এই W টা হলো ওয়েজ ভেক্টরটা হলো ওয়েজ ভেক্টর গুলো কি আমাদের এই যে আইসো পয়েন্টের যে স্লোপ বা গ্রেডিয়েন্ট সেটা সমানুপাতিক। অর্থাৎ এটা ল্যাম্বডা যদি 1 এর চেয়ে বড় হয় তাহলে এই W টা হবে এতটুকু পর্যন্ত। আর যদি ল্যাম্বডা যদি 1 এর চেয়ে ছোট হয় তাহলে W ভেক্টরটা একটু ছোট হবে। অর্থাৎ এটা হলো আমাদের ল্যাম্বডা fz। অর্থাৎ আমাদের ওয়েজ ভেক্টরটা হলো আমাদের যে আইসো পয়েন্টের যে স্লোপ, আইসো কস্টের স্লোপটা আইসো পয়েন্টের স্লোপের সমানুপাতিক সমান। এটা হলো আমাদের ফার্স্ট অর্ডার কন্ডিশনের গ্রাফিক্যাল ইন্টারপ্রিটেশন। তাহলে আমরা বলছি যে ফার্স্ট অর্ডার কন্ডিশন অনুযায়ী যে যদি ইন্টারনাল সলিউশন হয় সেক্ষেত্রে ওয়েজটা মার্জিনাল প্রোডাক্টিভিটির সমান বা সমানুপাতিক। এই হলো আমাদের ফার্স্ট অর্ডার কন্ডিশন। এই ফার্স্ট অর্ডার কন্ডিশনকে সলভ করে আমরা কি পাবো? আমরা ইনপুট ডিমান্ড ফাংশন আমরা সেখান থেকে বের করতে পারবো। তো ফার্স্ট অর্ডার কন্ডিশনের আরেকটা ইন্টারপ্রিটেশন আছে। এখানে তো আমি ভেক্টর ফর্মে ইন্টারপ্রিটেশনটা দিলাম। আরেকটা ইন্টারপ্রিটেশন হলো যদি আমি ভেক্টরটা একটু ইলাবোরেট করি, অর্থাৎ এখানে কিন্তু এটাকে এভাবে চিন্তা করতে পারো। সলিউশনের ক্ষেত্রে এটা W1 ইকুয়াল টু ডেল F1 z, অর্থাৎ ডেল F ডেল Z1, W2 ইকুয়াল টু del F del Z2, এভাবে WL minus 1 equal to del F Z del ZL minus 1। অনেকগুলো ইকুয়েশন আছে। এভাবে আমরা যদি একটা ইকুয়েশনকে আরেকটা ইকুয়েশনকে ভাগ করি, যদি এই কন্ডিশনটাকে যদি আমি একটু ইলাবোরেট করে লিখি, কন্ডিশনটাকে ইলাবোরেট করে দিতে পারবো। এই যে কন্ডিশনটাকে আমি ইচ্ছা করলে লিখতে পারি W1 equal to lambda ভেঙে যদি লিখি আমি del F Z by del Z1। এবারে আমার L minus 1 সংখ্যক উপকরণ আছে, lambda Z del Z L minus 1। L তম কমোডিটি থেকে আমরা আউটপুট হিসেবে যেটা করছি, যেটা প্রাইসকে আমরা কি বলছি, আমরা L তম কমোডিটি থেকে আমরা কি বলছি, যার প্রাইস হচ্ছে Q। আর বাকিগুলোকে আমরা 1 থেকে L minus 1 সেগুলো বলছি আমরা ইনপুট করছি, যেটা 1 থেকে ZL minus 1 পর্যন্ত। মানে এটাকে আমি ভেক্টর ফর্মে লিখতে পারি। আমি এখান থেকে যে কোনো একটা ইকুয়েশনকে নিয়ে L তম ইকুয়েশনকে যদি আমি K তম ইকুয়েশন দিয়ে আমি ভাগ করি, তাহলে আমি সেখান থেকে পাবো WL। L তম ইকুয়েশনের জন্য এটা হবে WL, আর K তম ইকুয়েশনের জন্য হবে WK। যদি L তম ইকুয়েশন হয় K তম ইকুয়েশন দিয়ে ভাগ করি আমি, তাহলে এখানে আমি পাবো ল্যাম্বডা কাটা যাবে, এখানে থাকবে del F Z by del ZL del F Z del ZK। অর্থাৎ দুটো উপকরণের ওয়েজ রেশিও, দুটো উপকরণের মার্জিনাল প্রোডাক্টিভিটি রেশিও সমান। এই দুটো উপকরণের মার্জিনাল প্রোডাক্টিভিটি রেশিওকে বলা হয় MRTS, মার্জিনাল রেট অফ টেকনিক্যাল সাবস্টিটিউশন বিটুইন ইনপুট L and K, যেটা হচ্ছে আমাদের এই আইসো পয়েন্টের বা ইনপুট রিকোয়ারমেন্ট সেটের স্লোপ। এবং এটা আরেকটা ইন্টারপ্রিটেশন হলো ফার্স্ট অর্ডার কন্ডিশনের, যেখানে ফার্স্ট অর্ডার কন্ডিশনটা ফুলফিল হয়, যেখানে যে আমরা ভাষ্য যেখানে জেডটা পাবো, আমরা অপটিমাল জেড পাবো, যেটা ফাংশন অফ প্রাইসেস এন্ড আউটপুট প্রাইস, একটা ইনপুট প্রাইসের ফাংশন বা সংকেত। এই যে সলিউশনটা পাবো এখানে আমি, যেটা প্রাইসের ফাংশন, আউটপুট প্রাইস ইনপুট প্রাইসের ফাংশন বা সংকেতের প্রাইসের ফাংশন, যেটা সেই এটার একটা বৈশিষ্ট্য হলো এই ভারসাম্য বিন্দু, যে ভারসাম্য বিন্দুতে উপকরণ দুটোর দামের অনুপাত, Z1 এবং Z2 এর দামের অনুপাতটা এই বিন্দুতে এই যে আমাদের ইনপুট রিকোয়ারমেন্ট সেট বা আমাদের আইসো পয়েন্ট, তার যে স্লোপ, যেটাকে আমরা MRTS বলি, MRTS এর সমান হবে, মার্জিনাল রেট অফ টেকনিক্যাল সাবস্টিটিউশন এর সমান হবে। মার্জিনাল টেকনিক্যাল সাবস্টিটিউশন কি? এটা হচ্ছে আমরা প্রোডাকশন ফাংশন বরাবর প্রোডাকশন কনস্ট্যান্ট অনুযায়ী আমরা একটা উপকরণকে অন্য উপকরণ দিয়ে কি পরিমাণে সাবস্টিটিউট করতে পারি, যাতে করে আমরা একই প্রোডাকশন লেভেলে থাকি, একই আইসো পয়েন্টে আমরা থাকি।
এটা আমাদের টেকনিক্যাল কনস্ট্রেন্ট। এই টেকনিক্যাল কনস্ট্রেন্টটা বা ফিজিক্যাল কনস্ট্রেন্টটা কার সমান হতে হবে? এটা আমাদের মার্কেট যে কনস্ট্রেন্ট আছে বা মার্কেট যে রিয়েলিটিস আছে সেটা সমান হতে হবে। মার্কেটে আমরা একটা উপকরণকে এই যে একটা উপকরণের পরিবর্তে অন্য উপকরণের সংখ্যা কত হলে আমাকে কি রেটে সাবস্টিটিউট করতে হয়। ইকোনমিক রেট অফ সাবস্টিটিউশন বিটুইন টু ইনপুটস, এল এবং ডব্লিউ বাই ডব্লিউ কে, মানে একটা উপকরণে 1 ইউনিট চাললে অন্য উপকরণে আমি কত ইউনিট কিনতে পারবো বাজার থেকে। এটা হচ্ছে আমাদের ইকোনমিক রেট অফ সাবস্টিটিউশন বিটুইন টু ইনপুটস। এটা হচ্ছে আমাদের ফিজিক্যাল রেট অফ সাবস্টিটিউশন বিটুইন টু ইনপুটস। তা আমরা ইউটিলিটি ফাংশনের ক্ষেত্রে দেখি। ইউটিলিটি ফাংশনের ক্ষেত্রে একজন ব্যক্তি মানসিকভাবে দুটো দ্রব্যকে যে রেটে সাবস্টিটিউট করতে রাজি আছে, যেটাকে আমরা বলি আমরা মার্জিনাল রেট অফ সাবস্টিটিউশন বিটুইন commodity X and Y must equal the price ratio of the two commodities in the market. মার্কেটে ওই দুটো, যেটাকে আমরা বাজেট কনস্ট্রেন্ট স্লোপ বলি আমরা, মার্কেটে ওই দুটো কমোডিটিকে কি রেটে সাবস্টিটিউট করা যায়, একটা কমোডিটি কম কিনে অন্য কমোডিটি কত বেশি কিনতে পারে। এই যে মার্কেট রেট অফ সাবস্টিটিউশন বা প্রাইস রেশিও, সেটা কার সমান হতে হবে? আমার ইন্টারনাল বা আমার মানসিকভাবে আমি একটা দ্রব্যকে অন্য দ্রব্যের সাথে কি রেটে বিনিময় করতে রাজি আছি, আমার এই ডিফারেন্স কার মধ্যে এই দুটো সমান হতে হবে। এখানে আমরা প্রোডাকশন ফাংশনের কনটেক্সটে দেখছি যে ফিজিক্যালি প্রোডাকশন ফাংশন বরাবর বা আইসোকন বরাবর একটা উপকরণকে অন্য উপকরণের সাথে কি রেটে সাবস্টিটিউট করা যায় টু রিমেইন অন দা সেম আইসোকন মাস্ট ইকুয়াল দা ইকোনমিক রেট অফ সাবস্টিটিউশন বিটুইন দিস টু ইনপুটস। মার্কেটে এই দুটো উপকরণকে একটা উপকরণ কম কিনে অন্য উপকরণ কতটুকু বেশি কেনা যায় সেই টাকা দিয়ে সেটা সমান হতে হবে। কেমন? এটা হলো আমাদের ফার্স্ট অর্ডার কন্ডিশন। তাহলে ফার্স্ট অর্ডার কন্ডিশনের সংক্ষেপে হলো যে দুভাবে চিন্তা করতে পারি আমরা, হচ্ছে ওয়েজটা মার্জিনাল প্রোডাক্টিভিটির সমানুপাতিক, আরেকটা হচ্ছে অল্টারনেটিভলি ওয়েজ রেশিওটা আমাদের মার্জিনাল প্রোডাক্টিভিটি রেশিও সমান বা এমআরটিএস এর সমান দুটো হয়। তো আমরা এই ফার্স্ট অর্ডার কন্ডিশন থেকে সলভ করে আমরা ইনপুট ডিমান্ড ফাংশন পাবো। এখানে যে সলিউশন পাবো আমরা এই কস্ট মিনিমাইজেশন প্রবলেম, সলিউশনটা হলো একটা হলো আমাদের ইনপুট ডিমান্ড ফাংশন পাবো আমরা, এটা প্যারামিটার হলো আমাদের পি এবং ডব্লিউ বা প্রাইসের ফাংশন, ইনপুট ডিমান্ড ফাংশন। একটা হলো এখান থেকে আমরা যখন এটাকে যদি আমরা এখানে বসিয়ে দিই ইনপুট ডিমান্ড ফাংশন থেকে আমরা যদি আমরা আমাদের যে অবজেক্টিভ ফাংশন wz সেখানে বসিয়ে দিই আমরা, তাহলে সেখানে আমরা পাবো কস্ট ফাংশন পাবো সি এটা। কস্ট ফাংশন হচ্ছে আমাদেরকে w1 ইনটু z1 এর মানটা যদি বসিয়ে দিই এখানে আমরা প্লাস w2 ইনটু z2 এর মানটা যদি আমরা বসিয়ে দিই আমাদের কস্ট ফাংশন। ঠিক আছে? এখানে একটা জিনিস আছে PW এবং আমাদের সলভ করার পরে আমরা যেহেতু আমাদের একটা কনস্ট্যান্ট আছে এখানে Q একটা কনস্ট্যান্ট, মানে এটা শুধুমাত্র প্রাইস না, প্রাইস এবং আউটপুটের ফাংশন। আউটপুট আমাদের একটা প্যারামিটার, কিউটা আমাদের একটা প্যারামিটার, কিউ কে চেঞ্জ করা হলে আমাদের ইনপুট ডিমান্ডের পরিমাণটা চেঞ্জ হবে। সুতরাং এটা তিনটা জিনিসের ফাংশন। প্রাইস মানে আসলে দুটো, একটা কমোডিটি প্রাইস, একটা হচ্ছে ইনপুট প্রাইস বা সংখ্যা প্রাইস এবং আউটপুট। দেখুন তো প্রাইস এবং আউটপুট ফাংশন হচ্ছে কস্ট ফাংশন আমাদের। তো আমাদের প্রফিট ম্যাক্সিমাইজেশন প্রবলেম সলভ করে আমরা গত ক্লাসে দেখেছি যে ইনপুট ডিমান্ড ফাংশন পেয়েছি, সেই ইনপুট ডিমান্ড ফাংশনটা ছিল প্রাইসের ফাংশন, কিন্তু ওটা ছিল আমাদের অপটিমাইজেশন প্রবলেম। হ্যালো, তো আমরা এখানে এই কস্ট মিনিমাইজেশন প্রবলেম সলভ করে যে সলিউশন পাবো, সেই সলিউশনটা হচ্ছে আমাদের এখানে প্রাইসের ফাংশন, ইনপুট প্রাইস এবং আউটপুট প্রাইস এবং কিউর ফাংশন। আমাদের যে আমাদের কস্ট মিনিমাইজেশন প্রবলেম যেটা আমি সেটআপটা মুছে ফেলেছি একটু আগে, সেটা ছিল মিনিমাইজ কস্ট, minimize WZ subject to the technology constant or production function constant subject to FZ greater than or equal to Q. Like Q টা হলো আমাদের আরেকটা প্যারামিটার, সুতরাং এই ল্যাগ্রেঞ্জ ফাংশন হলো আমাদের এটা এখানে আমাদের Z টা হলো ভেরিয়েবল, ডেল্টা টা হলো ভেরিয়েবল, যেগুলো আমরা এখানে লিখলাম যার রেসপেক্টে আমি মিনিমাইজ করব, আর W এবং Q এই দুটো হলো আমাদের প্যারামিটার। সুতরাং এই প্রবলেমটা সলভ করলে আমরা যে সলিউশনটা পাবো সেই সলিউশনটা হবে ইন টার্মস অফ পি ডব্লিউ এন্ড কিউ। আগের সলিউশনের সাথে এই সলিউশনের পার্থক্য হলো এখানে কিউ একটা অতিরিক্ত পাওয়া যায়,
আগের প্রফিট ম্যাক্সিমাইজেশন প্রবলেম সলভ করে যে ইনপুট ডিমান্ড ফাংশন পাওয়া যায় সেখানে কিউ থাকে না, কিন্তু কস্ট মিনিমাইজেশন প্রবলেম সলভ করে যে ইনপুট ডিমান্ড ফাংশন পাওয়া যায় সেখানে কিউ থাকে। যে কারণে এই দুটো ইনপুট ডিমান্ড ফাংশনের মধ্যে একটু পার্থক্য আছে, নামও পার্থক্য আছে। এখানে যে আমরা ইনপুট ডিমান্ড ফাংশনটা পাই সেই ইনপুট ডিমান্ড ফাংশন থেকে বলা হয় কন্ডিশনাল ইনপুট ডিমান্ড ফাংশন। এই কন্ডিশন এই জন্যই বলা হচ্ছে এটা কিউর উপর ডিপেন্ড করছে, কিউ কে চেঞ্জ করা হলে ইনপুট ডিমান্ডের পরিমাণ চেঞ্জ হয়ে যাবে। কেমন? সুতরাং এখানে যে আমরা ইনপুট ডিমান্ড ফাংশন পাচ্ছি সেটার নাম হচ্ছে কন্ডিশনাল ইনপুট ডিমান্ড ফাংশন, বা এটাকে বলা হয় কন্ডিশনাল ফ্যাক্টর ডিমান্ড ফাংশন। এই এই ডিমান্ড ফাংশনটা, ইনপুট ডিমান্ড ফাংশনটা যখন আমরা অবজেক্টিভ ফাংশনে বসিয়ে দেই তখন আমরা সেখান থেকে পাই আমরা কস্ট ফাংশন পাই সেখান থেকে আমরা। আগে আমরা প্রফিট ম্যাক্সিমাইজেশন প্রবলেমের যে সলিউশন ইনপুট ডিমান্ড, সেখানে শুধু ইনপুট ডিমান্ড বলা হয়, কন্ডিশনাল বলা হয় না, যেহেতু সেখানে কিউ নাই সে কারণে। সেই ইনপুট ডিমান্ড ফাংশন থেকে যখন আমরা আমাদের অবজেক্টিভ ফাংশনে বসাই, প্রফিট ইকুয়েশনে বসাই, সেখান থেকে পাই আমরা প্রফিট ফাংশন। আর এখানে আমরা যে কন্ডিশনাল ইনপুট ডিমান্ড ফাংশন পাচ্ছি সেটাকে যখন আমরা অবজেক্টিভ ফাংশনে বসাবো, ডব্লিউজি তে বসাবো, তখন যে ফাংশনটা পাবো সেটাকে বলা হবে কি কস্ট ফাংশন, যেটা বলা হবে। কেমন? এখানে দুটো জিনিস পাচ্ছি আমরা, কন্ডিশনাল ইনপুট ডিমান্ড ফাংশন এবং কস্ট ফাংশন পাচ্ছি আমরা এখানে। এখানে একটা জিনিস বলে রাখি, সেটা হলো যদি আমরা এই ইনপুট ডিমান্ড ফাংশন থেকে যদি আমরা প্রোডাকশন ফাংশনে বসাই, প্রোডাকশন ফাংশন আমাদের কি আছে, z q ইকুয়াল টু ফাংশন অফ z1 এন্ড z2। সেখানে যদি আমরা বসাই সেখান থেকে আমরা আউটপুট সাপ্লাই ফাংশন পেতে পারি। কেমন? সেখান থেকে আমরা, এবং সেখানে অর্থাৎ q ইকুয়াল টু ফাংশন অফ z1 z2, z1 z2 জায়গায় যদি আমরা কন্ডিশনাল ইনপুট ডিমান্ড ফাংশন বসিয়ে দিই যদি এটাকে আমরা সলভ করি ইন টার্মস অফ q থেকে এক পাশে নিয়ে যদি আমরা সলভ করি, সেখানে q becomes function of only prices p and w। সেখান থেকে আমরা আউটপুট সাপ্লাই ফাংশন পাই। এই আউটপুট সাপ্লাই ফাংশনটা প্রফিট ম্যাক্সিমাইজেশন প্রবলেমে আউটপুট সাপ্লাই ফাংশনের সমান, একই রকম। এবং এই আউটপুট সাপ্লাই ফাংশনের মানটাকে যদি আমরা এই ইনপুট ডিমান্ড ফাংশনে বসিয়ে দেই, কেমন? তাহলে অর্থাৎ q is again function of p and w। আমি যদি এখানে q এর মানটা যদি এখানে বসিয়ে দেই, তাহলে ইনপুট ডিমান্ড ফাংশনটা আবার ফাংশন হয়ে যায় ইন টার্মস অফ অনলি p and w, এবং যেটা প্রফিট ম্যাক্সিমাইজেশন প্রবলেমের যে ইনপুট ডিমান্ড ফাংশন তার মতই হয়ে যায়। অর্থাৎ এখানে যে আমরা কন্ডিশনাল ফ্যাক্টর ডিমান্ড ফাংশন পাচ্ছি, সেই কন্ডিশনাল ফ্যাক্টর ডিমান্ড ফাংশন থেকে আমি যদি আউটপুট সাপ্লাই ফাংশনটা বের করি এই প্রোডাকশন ফাংশনে মানগুলো বসিয়ে, তাহলে আমি একটা কিউ বা আউটপুট সাপ্লাই ফাংশন পাবো, যেটা হবে ফাংশন অফ p and w। এই আউটপুট সাপ্লাই ফাংশন মানটা যদি আমি ইনপুট ডিমান্ড ফাংশনে বসিয়ে দিই, এখানে কন্ডিশনাল ইনপুট ডিমান্ডে বসিয়ে দিই, তাহলে আমি সেখান থেকে শুধু ইনপুট ডিমান্ড ফাংশন পাবো, কন্ডিশনাল তার থাকবে না। এবং আমি যদি এই মানগুলো যদি প্রফিট ইকুয়েশনে বসিয়ে দেই, তাহলে সেখান থেকে আমরা প্রফিট ফাংশন আবার পেতে পারি। অর্থাৎ একটা ফাংশন থেকে অন্য ফাংশনে ফিরে যাওয়া যায়, ফিরে যাওয়ার উপায় আছে। আমরা এখানে কস্ট মিনিমাইজেশন প্রবলেম সেটা সলভ করে কন্ডিশনাল ফ্যাক্টর ডিমান্ড পাচ্ছি এবং কস্ট ফাংশন পাচ্ছি আমরা। কেমন? এই যে ফাংশনগুলো পাওয়া গেল এখান থেকে, এই ফাংশনগুলো কতগুলো প্রপার্টিজ আছে, সেই প্রপার্টিজগুলো দেখে আমরা তারপর আমরা একটা এক্সাম্পল দিয়ে দেখার চেষ্টা করব যে কিভাবে কস্ট মিনিমাইজেশন প্রবলেম সলভ করে কন্ডিশনাল ফ্যাক্টর ডিমান্ড ফাংশন বের করা হয় এবং কস্ট ফাংশন বের করা হয়। এই যে দুটো ফাংশন বের করলাম আমরা, দুটো ফাংশনের প্রপার্টিজগুলো আমরা দেখে নিই প্রথমে। Properties of the conditional factor demand and cost function. স্যার এই আজকের ক্লাসের টপিক কি কস্ট মিনিমাইজেশন প্রবলেম সেটাই? হ্যাঁ, কস্ট মিনিমাইজেশন প্রবলেম হলো আজকের ক্লাসের টপিক, আর গত ক্লাসের টপিক ছিল প্রফিট ম্যাক্সিমাইজেশন প্রবলেম। তবে ওকে স্যার, দুটো ইন্টারলিংক, একটা অন্যটা ডুয়াল প্রবলেম। দুটো প্রবলেমের মধ্যে একটা থেকে অন্যটা যাওয়া যায় প্রবলেম। আমরা এই প্রপার্টিজ গুলো দেখবো। এই কস্ট মিনিমাইজেশন প্রবলেমের যে দুটো কনস্ট্রাক্ট বা অবজেক্ট পেলাম আমরা, প্রপার্টিজ অফ জেড, মানে ই প্রাইসের ফাংশন, প্রাইস মানে প্রাইস অফ আউটপুট প্রাইস, ইনপুট প্রাইস, এবং এই হচ্ছে আমাদের কন্ডিশনাল ফ্যাক্টর ডিমান্ড এন্ড কস্ট ফাংশন। কস্ট হলো আমাদের ই দ্বারা ই ফাংশন। এই ফাংশনগুলো প্রপার্টিজ হলো, এক নম্বর হলো যে কস্ট ফাংশন ইজ হোমোজেনাস অফ ডিগ্রি 1 ইন w।
সংক্ষেপে সি ডট দিয়ে লিখছি। সি ডট মানে এখানে পি কিউ এবং ডব্লিউ আছে। কস্ট ফাংশন, এটা হচ্ছে কস্ট ফাংশন ইজ হোমোজেনাস অফ ডিগ্রি 1 in W মানে হচ্ছে ইনপুট প্রাইস। যদি উপকরণ দাম বৃদ্ধি পায় সমানুপাতে, মানে উপকরণ দামগুলো 5% বাড়লো, এটা চিত্রটা দিয়ে কল্পনা করতে পারো। এটা কিউ, এটা আমার WZ কিউ টু সি। আমার উপকরণ দাম যদি ডাবল হয়ে যায়, ডাবল হয়ে গেলে আমার কস্ট টু ডাবল হয়ে যাবে। মিনিমাম রিকোয়ার্ড কস্ট টু প্রডিউস the key amount of output and the 10 units of output will also double. অর্থাৎ আমরা যদি W1 এর দাম যদি 5 টাকা থেকে 10 টাকা হয়ে যায়, W2 এর দাম যদি 10 টাকা থেকে 20 টাকা হয়ে যায়, তাহলে এই লেখাটা দ্বিগুণ নিচে নেমে আসবে। তাহলে আমাকে এই কস্ট, এটা যদি আমার 100 হয়, আমাকে আমার খরচ যদি আমার দ্বিগুণ হয়ে যায়, সেটা উপকরণের খরচ, তাহলে এই দ্বিগুণ খরচ অনুযায়ী W যখন দ্বিগুণ হয়ে যাবে, তখন এইটা অ্যাচিভ করার জন্য আমাকে 200 টাকা খরচ করতে হবে। অর্থাৎ এই যে বলছেন না, কস্ট ফাংশন ইজ হোমোজেনাস অফ ডিগ্রি 1 ইন প্রাইসেস। উপকরণ দামগুলো যে রেটে বাড়বে, সকল উপকরণের দাম একটা নির্দিষ্ট রেটে বাড়ানো বলে মিনিমাম কস্ট অফ প্রোডিউসিং দ্যাট অ্যামাউন্ট অফ আউটপুট অর কি অ্যামাউন্ট অফ আউটপুট উইল অলসো বি ডাবল। এটা আমাদের হোমোজেনাস অফ ডিগ্রি 1 ইন W and non-decreasing P মানে হচ্ছে আমাদের প্রোডাক্ট প্রাইস, P না Q, non-decreasing Q। অর্থাৎ উৎপাদন যদি বাড়ানো হয়, উৎপাদন যে রেটে বাড়বে, কস্টটা non-decreasing মানে কি, এটা আইদার সমান থাকবে অথবা বাড়বে, ঠিক নন ডিক্রিজিং বলে। নন ডিক্রিজিং মানে হচ্ছে আইদার সমান থাকবে অথবা বাড়বে। কষ্ট যদি উৎপাদনের পরিমাণ যদি বাড়ানো হয়, কেমন, তাহলে আমার কষ্ট আইদার সমান রেটে বাড়বে যদি কনস্ট্যান্ট স্কেল কার্যকর থাকে উৎপাদন ক্ষেত্রে, অথবা বেশি রেটে বাড়বে নন ডিক্রিজিং, বা কম রেটে বাড়বে। তিনভাবে বাড়তে পারে। নন ডিক্রিজিং মানে কমতে পারবে না, কেমন, নন ডিক্রিজিং মানে তিনটা অপশন আছে। এটা আইদার কিউ যে রেটে বাড়বে, আমার কষ্ট সে রেটে বাড়বে, কিংবা কিউ যে রেটে বাড়বে, কষ্ট বাড়বে তবে কম রেটে বাড়বে, অথবা কিউ যে রেটে বাড়বে, কষ্ট আমার বাড়বে কিন্তু তার চেয়ে বেশি রেটে বাড়বে। অর্থাৎ তিনটা পসিবিলিটিস আছে। কিউ বাড়লে, উৎপাদন বাড়লে আমার কষ্ট প্রোডাকশনটা কম রেটে বাড়তে পারে, কষ্টের উৎপাদন যে হারে বাড়ানো হচ্ছে কষ্ট তার চেয়ে কম রেটে বাড়ছে যদি আমার ইনক্রিজিং স্কেল কার্যকর থাকে, কিংবা উৎপাদন যে হারে বাড়াচ্ছে আমি কষ্ট আমার সে হারে বাড়বে যদি কনস্ট্যান্ট ট্রান্সফার স্কেল কার্যকর থাকে উৎপাদন ক্ষেত্রে, বা টেকনোলজি যদি কনস্ট্যান্ট ট্রান্সফার স্কেল টাইপের হয়, আর যদি আমার উৎপাদন বাড়ার সাথে কষ্টের চেয়ে বেশি রেটে বাড়ে, কখন বাড়বে, যখন আমার প্রোডাকশন ফাংশনটা যখন ডিক্রিজিং ট্রান্সফার স্কেল টাইপের হয়। সুতরাং কস্ট ফাংশন একটা প্রপার্টিজ হলো যে উপকরণ দাম যে রেটে বাড়বে, উপকরণ ওই একই পরিমাণ উৎপাদনের কষ্ট একই রেটে বাড়বে। যেটা বলছি আমরা কস্ট ফাংশন ইজ হোমোজেনাস অফ ডিগ্রি 1 ইন W or into prices, এবং নন ডিক্রিজিং ইন কিউ or আউটপুট বাড়লে খরচ কমতে পারবে। দুই নম্বর প্রপার্টিজ হলো কস্ট ফাংশনের যে কস্ট ফাংশন ইজ concave function of W. C is concave function. Concave function মানে যদি চিন্তা করি, C দিয়ে আমি W দিয়ে আমি যদি হয়, তাহলে যদি উপকরণ দাম যদি বাড়ে, উপকরণ দাম যদি বাড়ে, অর্থাৎ W হবে,
খরচটা বাড়বে তবে সেটা কম রেটে বাড়বে, এটা কনকেভ ফাংশন বলেছে। কারণটা হলো যখন একটা উপকরণের দাম বাড়ে তখন ফার্মের পক্ষে ওই উপকরণটাকে অন্য উপকরণ দিয়ে সাবস্টিটিউট করার একটা সুযোগ থাকে, অর্থাৎ উপকরণগুলোর মধ্যে সাবস্টিটিউটিভিটি থাকে। যে তো ক্যাপিটালের দাম বেড়ে গেল, ফার্ম ক্যাপিটালটা কম ব্যবহার করে তার জায়গায় লেবার দিয়ে সেটাকে পোষানোর চেষ্টা করে। ফলে খরচ, একটা উপকরণের খরচ বাড়লো, তার কস্ট অফ প্রোডাকশন, টোটাল কস্ট অফ প্রোডাকশনটা সেই রেটে বাড়বে না, তার চেয়ে কম রেটে বাড়বে। কারণ যে উপকরণটার দাম বেড়ে গেল সেই উপকরণগুলোর মধ্যে সাবস্টিটিউট করবে, সাবস্টিটিউট করে কস্ট ম্যানেজ করার চেষ্টা করবে। তবে খরচ বাড়বে তার, তবে সেটা কম রেটে বাড়বে, এটাকে বলে আমরা কনকেভ ফাংশন বলি। উপকরণ খরচ বাড়লে কস্টটা কম রেটে বাড়বে, খরচটা যে রেটে বাড়বে, উপকরণ দাম যে রেটে বাড়বে খরচটা সেই রেটে বাড়বে না, তার চেয়ে একটু কম রেটে বাড়বে। এটাকে বলছি আমরা কস্ট ফাংশন ইজ কনকেভ ফাংশন অফ ডাব্লিউ। আর 3 নম্বর প্রপার্টি হলো যে যেটা বলি আমরা যে production function can be recovered from the cost function. যদি আমি সংক্ষেপে বলি দেখেন, এটাকে ম্যাথমেটিক্যালি এভাবে বলি, যদি আমাদের ইনপুট রিকোয়ারমেন্ট সেটটা যদি কমপ্লেক্স যদি হয়, if the input requirement set টা বলে fz greater than equal to q, কেমন? এটা হচ্ছে আমাদের ইনপুট রিকোয়ারমেন্ট সেট। set of z such that if z greater than q, or input requirement set এটা হলো আমাদের is যেটা আমাদের input requirement set, that is input requirement set is set যদি convex হয়, convex, এখানে convex দেখা যাচ্ছে, এটা convex ইনপুট রিকোয়ারমেন্ট সেটটা কনভেক্স হলে আমরা কস্ট ফাংশন থেকে আমরা প্রোডাকশন ফাংশনকে রিকভার করতে পারি। দেখুন ম্যাথমেটিক্যালি এভাবে দেখি, যদি ইনপুট রিকোয়ারমেন্ট সেট যদি কনভেক্স হয় ফর এভরি কিউ, যে কোনো উৎপাদন স্তরে কনভেক্স ফর যে কোনো কিউ এর জন্য ফর এভরি কিউ, দেন তখন আমরা এই প্রোডাকশন সেটটাকে এভাবে রিকভার করতে পারি। প্রোডাকশন সেট ইজ, প্রোডাকশন সেট মানে আমাদের এখানে কিউ আছে এবং জেড আছে, তাই না? এবং জেড, যেটাকে অংশ আমরা মাইনাস দিয়ে লিখি, যেটা হচ্ছে আমাদের উপকরণ, মাইনাস দিয়ে লিখি যেটা আমরা অংশ, আর এটা হচ্ছে আমাদের উৎপাদন। প্রোডাকশন সেটটার মধ্যে কি থাকে? প্রোডাকশন সেটের মধ্যে কিউ এবং জেড থাকে। কিউ হচ্ছে আমাদের উৎপাদন আর জেড হচ্ছে আমাদের উপকরণ ব্যবহার করি। এই দুটো দিয়ে প্রোডাকশন সেটটা গঠন করা হয়। এই প্রোডাকশন সেটটা বৈশিষ্ট্য হবে এই কিউ জেড কে বলা হয় এভাবে, ডব্লিউ জেড ইজ গ্রেটার দেন, অর্থাৎ যে কোনো জেড এর খরচ, ডব্লিউ জেড মানে যে কোনো উপকরণ সমন্বয় খরচ, ডব্লিউ জেড উপকরণ সমন্বয় খরচটা কি হবে? আমাদের এটা সি বা আমাদের যে কস্ট ফাংশন সি, এটা আমাদের ডব্লিউ এবং কিউ এর ফাংশন এর চেয়ে বেশি। এটা হচ্ছে আমাদের প্রোডাকশন সেটটা রিকভার করার উপায়। যদি আমাদের প্রোডাকশন সেটটা যদি কনভেক্স হয়, এটাকে এভাবে চিন্তা করতে পারো গ্রাফিক্যালি, দুটো একটা মাত্র দুটো কমোডিটি আছে, একটা উপকরণ হিসেবে ব্যবহার করা হচ্ছে, একটা আর থেকে উৎপাদন হিসেবে পাওয়া যাচ্ছে। আমরা এটা মনে করব জেড মাইনাস জেড, এটা আমাদের কিউ, এটা আমাদের প্রোডাকশন সেট মনে হবে ওয়াই। প্রোডাকশন সেট, তো এখানে এটা যদি চিন্তা করতে পারো, অথবা এটা যদি চিন্তা করতে পারো, যদি দুটো প্রোগ্রাম থাকে, এখানে কিউটা দেখা যাচ্ছে, এখানে কিউটা দেখা যাচ্ছে, এখানে কিউটাকে আমরা ফিক্স করেছি এখানে। তো আমরা এটা যদি চিন্তা করলে আরেকটু ভালো বুঝা যাবে। এখানে যদি একটা মাত্র উপকরণ আছে,
আমরা বাদ দিই। এটা দিয়ে বুঝতে হলে আমাদের এটাকে আবার y নেগেটিভ মানটা নিতে হবে, এটা আমাদের এই কোয়াড্রেন্টে চলে আসতো। আমরা এটা দিয়ে ব্যাখ্যা করতে পারি। তো এখানে এটা হচ্ছে আমাদের এখানে যে কস্ট আছে সেটা মিনিমাম কস্ট আছে w জেড অর এখানে জেড এর অপটিমাল ভ্যালুটা, এটা হচ্ছে আমাদের কস্ট ফাংশন c। আমি যদি অন্য কোনো জেড নেই এখান থেকে অন্য কোনো জেড নিয়ে আমি এই জেডটা যে কস্ট সেটা হচ্ছে আমাদের কি এই জেড এর কস্ট হলো কি w জেড, জেডটা আমরা অপটিমাল জেড দেখো না, এটা আমাদের অপটিমাল জেড। অপটিমাল জেড এর যে কস্ট সেটাকে বলে আমরা কস্ট ফাংশন বলেছিলাম। আর অপটিমাল জেড ছাড়া অন্য যে কোনো জেড এর কস্ট, এই কস্টটা অবশ্যই এই অপটিমাল জেড এর কস্টের চেয়ে বেশি হবে। এটাকে আমরা এখানে বোঝানোর চেষ্টা করছি। যে কোনো জেড এর কস্ট যদি অপটিমাল না হয়, যদি যেটা যদি, তাহলে এই জেড এর কস্টটা এই এই কস্টের চেয়ে বেশি হবে, কস্ট ফাংশনের চেয়ে বেশি হবে। অর্থাৎ আমাকে এই প্রোডাকশন ফাংশনের পয়েন্টটা রিকভার করার জন্য, এই জেড ওয়ান দিকটা পাওয়ার জন্য বা এই কিউটা পাওয়ার জন্য আমাকে কি করতে হবে, যে আমাকে এমন কিউ এবং জেডটা চুজ করতে হবে, এমন কিউ এবং এমন জেড চুজ করতে হবে যে যেটা কস্টটা আমার অন্য যে কোনো জেডের চেয়ে কম হবে। আমি যদি এখানে কিউ কে চেঞ্জ করে দিই কিংবা আমি যদি জেড কে চেঞ্জ করে দিই, আমি কিউ কে যদি আমি চেঞ্জ করে দিই কিংবা আমি যদি ডাব্লিউ কে চেঞ্জ করে দিই, তাহলে আমার মিনিমাম রিকোয়ার্ড কস্টটাও ভিন্ন হবে। ফলে আমি কি করতে পারি, এই কিউ কে চেঞ্জ করে দিই, আমি যদি ভিন্ন একটা আইসোপয়েন্টে যাই সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, চেঞ্জ করতে হবে, যেমন জেড কে চেঞ্জ করতে হবে। কিউ কে চেঞ্জ করার ফলে আমাকে জেড কে চেঞ্জ করতে হবে, পরে আমাকে এই প্রোডাকশন সেটটাকে আমাকে রিকভার করতে হবে। তো এটাকে ম্যাথমেটিক্যালি বলা যাবে যে যদি প্রোডাকশন সেট যদি কনভেক্স হয়, প্রোডাকশন সেটটা যদি যে কোনো কিউর জন্য, প্রত্যেক কিউর জন্য বা ইনপুট কমেন্ট সেটটা যদি কনভেক্স হয়, তাহলে এই প্রোডাকশন সেটটাকে রিকভার করা যাবে, কস্ট ফাংশন থেকে রিকভার করা যাবে। কেমন কিভাবে রিকভার করা যাবে, আমাকে কি এবং জেড এমন ভাবে চুজ করতে হবে যাতে করে, বা এমন কি এবং জেড চুজ করতে হবে যাতে করে আমার এই এই কস্ট আমার মিনিমাম হয়। এটা ছাড়া অন্য যে জেডগুলো আছে সেগুলো কস্টটা আমার এই সিপির চেয়ে বেশি হবে। অর্থাৎ এই কস্ট ফাংশনের সাথে প্রোডাকশন ফাংশনের একটা করেসপন্ডেন্স আছে, যেটা আমরা প্রফিট ফাংশনের ক্ষেত্রে দেখা করেছিলাম। অর্থাৎ যদি প্রোডাকশন সেটটা যদি কনভেক্স হয়, সেক্ষেত্রে প্রফিট ফাংশন থেকেও প্রোডাকশন সেটটাকে রিকভার করা যায়, একই প্রোডাকশন সেট রিকভার করা যায়। বলতে প্রোডাকশন প্রফিট ফাংশন প্রপার্টিজ গুলো দেখো, সেখানে দেখবে যে প্রফিট ফাংশন থেকেও এই প্রোডাকশন সেটটা রিকভার করা যায়। কস্ট ফাংশন থেকে যে আমরা প্রোডাকশন সেটটা রিকভার করতে পারি এবং প্রফিট ফাংশন থেকে যে প্রোডাকশন সেটটা রিকভার করা সেটা একই, যে কারণে আমরা কি করতে পারি, যে প্রফিট ফাংশন এবং কস্ট ফাংশন এই দুটোর মাঝে একটা সম্পর্ক আছে, ডুয়ালি সম্পর্ক আছে। এটা আমরা হলো আমাদের 3 নম্বর প্রপার্টিজ। আমাদের 4 নম্বর প্রপার্টিজ হলো Z is homogeneous of degree 0. 4 নম্বর প্রপার্টিজ হলো input demand function is homogeneous of degree 0 in W. Input demandটা W ফাংশন, ওয়েজের ফাংশন, এবং ওয়েজ যদি সমান রেটে বাড়ে, উপকরণের দাম যদি সমান রেটে বাড়ে, তাহলে ইনপুট ডিমান্ডে কোনো পরিবর্তন আসে না। যেটা আমরা এই চিত্রের মাধ্যমে দেখতে পাই, যদি আমার Z1 হয়, যদি আমার Z2 হয়, যদি আমার ইনপুট রিকোয়ারমেন্ট সেট হয়, তাহলে আমার যে যেটা একটা W কে ইন্ডিকেট করছে বা ওয়েজ রেশিও কে ইন্ডিকেট করছে, এটা WZ। তো আমরা এটা হচ্ছে আমার সলিউশন, অপটিমাল ইনপুট চয়েস Z1 এবং Z2 পরিমাণ, এটা হচ্ছে ফাংশন অফ WNP। তো আমরা যে এখানে যে Z1 পরিমাণ প্রথম উপকরণ এবং Z2 পরিমাণ দ্বিতীয় উপকরণ চুজ করছি আমি, আমার প্রত্যেকটা উপকরণের দাম যদি সমান রেটে বাড়ে, যদি আমার এই জায়গাটা প্যারালাল নিচে চলে আসবে কিংবা কমে গেলে উপরে চলে যাবে, চলে গেলেও আমার অপটিমাল সলিউশনটা এখানেই থাকবে। আমার হয়তো উপকরণগুলোর দাম যদি সমান অনুপাতে বৃদ্ধি পায়, তাহলে আমার সি এর মানটাও সমান অনুপাতে বৃদ্ধি পাবে, যে কারণে আমরা বলেছিলাম যে সি ইজ হোমোজেনাস অফ ডিগ্রি 1 ইন W।
এখানে আমরা দেখছি যে জেডটা বা ইনপুট ডিমান্ড ফাংশনটা কন্ডিশনাল ইনপুট ডিমান্ড ফাংশনটা হোমোজেনাস অফ ডিগ্রি 0। এটা একটা কারণও আছে, আমরা বলছি যে কস্ট ফাংশনটা ইজ হোমোজেনাস অফ ডিগ্রি 1, কেমন? আর ইনপুট ডিমান্ড ফাংশনটা হচ্ছে কি হোমোজেনাস অফ ডিগ্রি 0। এটা কারণটা হলো কারণ একটা ফাংশনের যে ডেরিভেটিভ ফাংশন, আমরা দেখব একটু পরে একটা প্রপার্টিজের মাধ্যমে, যে কস্ট ফাংশনের ডিফারেন্সিয়েশন করা হলে আমরা ইনপুট ডিমান্ড ফাংশন পাই। অর্থাৎ ইনপুট ডিমান্ড ফাংশনটা হলো কস্ট ফাংশনের ডেরিভেটিভ ফাংশন। একটা ফাংশন যদি হোমোজেনাস অফ ডিগ্রি k হয় ফর एग्जांपल, ওই ফাংশনের ডেরিভেটিভ ফাংশনটা ডিগ্রি অফ হোমোজেনিটি হয় k-1 হয়, এক ডিগ্রি কম হয় ডিগ্রি। যেহেতু ইনপুট ডিমান্ড ফাংশনটা কস্ট ফাংশনের একটা ডেরিভেটিভ ফাংশন, সে কারণে ইনপুট কস্ট ফাংশনটা যেহেতু হোমোজেনিটি 1 with respect to w, that's why the degree of homogeneity of the input demand function is 0. কস্ট ফাংশনের হোমোজেনিটি 1 হওয়ার কারণে ইনপুট ডিমান্ডের হোমোজেনিটি 0, যেহেতু ইনপুট ডিমান্ড হচ্ছে কস্ট ফাংশনের ডেরিভেটিভ ফাংশন, সে কারণে। কেমন? এটা আমাদের 4 নম্বর প্রপার্টি। 5 নম্বর প্রপার্টি হলো, আমরা তারপর আবার ব্যবহার করে আসছি এই ধরনের প্রপার্টি হলো, যে যদি ইনপুট রিকোয়ারমেন্ট সেট যদি কনভেক্স হয়, ইনপুট রিকোয়ারমেন্ট সেট মানে আমাদের সেট অফ z such that if z is greater than equal to q, এটা বলে আমরা ইনপুট রিকোয়ারমেন্ট সেট is convex, তাহলে সলিউশনটা কনভেক্স হয়, then the solution, that is z, is also convex. Solution to convex মানে যদি মাল্টিপল সলিউশন হয়, দুটো সলিউশন পাই, দুটো সলিউশনের যে কম্বিনেশনস, কনভেক্স কম্বিনেশন, সেগুলো সলিউশন ইন্ডিকেট করে। আর যদি স্ট্রিক্টলি কনভেক্স হয়, যদি স্ট্রিক্টলি কনভেক্স হয়, if z input concept is strictly convex, then এই যে সলিউশনটা সেটা হবে সিঙ্গেল ভ্যালুর, সেটা একটা মাত্র সলিউশন পাওয়া যায়। শুধু কনভেক্স হলে বা উইকলি কনভেক্স হলে অনেক সময় মাল্টিপল সলিউশন পাওয়া যেতে পারে। মাল্টিপল সলিউশন পাওয়া গেলে আসলে ইনফিনিট সলিউশন পাওয়া যায়। একটা দুটো সলিউশন থাকে, দুটো সলিউশনের যে কনভেক্স কম্বিনেশন, সেগুলো সলিউশনকে ইন্ডিকেট করে, ফলে আমাদের অসংখ্য সলিউশন থাকে। আর যদি এটা স্ট্রিক্টলি কনভেক্স হয়, সেক্ষেত্রে একটা মাত্র সলিউশন পাওয়া যায়, বা সিঙ্গেল ভ্যালু যেটা বলছে, যে ফাংশনটা হয় সিঙ্গেল ভ্যালু হয়ে যায়। এটা আমরা বারবার ধরনের প্রপার্টিজ ব্যবহার করেছি, কনসুমের ক্ষেত্রে ব্যবহার করেছি, প্রোডাকশনে ব্যবহার করেছি, প্রফিট ফাংশনের ক্ষেত্রে ব্যবহার করেছি আমরা। আর 6 নম্বর প্রপার্টিজটা হলো, যেটাকে আমাদের শেপার্স লেমা বলা হয়। যে কস্ট ফাংশনটাকে যদি ডিফারেন্সিয়েশন করা হয় with respect to price of some input, then we get the input demand function of that input. অর্থাৎ যদি কস্ট ফাংশনকে যদি ডিফারেন্সিয়েট করি, কস্ট ফাংশন w q, যেখানে with respect to w যদি ডিফারেন্সিয়েট করে নিই, তাহলে আমি কি পাবো? আমি ইনপুট ডিমান্ড ফাংশন পাবো। কস্ট ফাংশনকে ডিফারেন্সিয়েট করা হলে ইনপুট ডিমান্ড ফাংশন পাওয়া যাবে। সংক্ষেপে WQ কস্ট ফাংশনের ডিফারেন্সিয়েশন করে আমরা ইনপুট ডিমান্ড ফাংশন পাই, না? এজন্য আমাদের কস্ট ফাংশনকে ডিফারেন্সিয়েট করে আমরা ইনপুট ডিমান্ড ফাংশন পাই, এটাকে বলা হয় শেপার্স লেমা বলা হয়। তো অনেকটা কনসুমের থিওরি যখন আমরা পড়েছিলাম, সেখানে বলেছিলাম যে যদি আমরা এক্সপেন্ডিচার ফাংশনকে ডিফারেন্সিয়েট করি, আমরা ওই কমোডিটি ডিমান্ড পাই, যে প্রাইস সেলস থেকে ডিফারেন্সিয়েট করছে এক্সপেন্ডিচার ফাংশনকে, সেই কমোডিটির ডিমান্ড পাই, কনসুমের ডিমান্ড পাই। আর এখানে বলা হচ্ছে যদি আমরা কস্ট ফাংশনকে ডিফারেন্সিয়েশন করি with respect to factor price, then we get the input demand of that factor. অর্থাৎ আমি যদি W1 এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করি কস্ট ফাংশনকে, আমি Z1 পাবো, এবং W2 এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করলে আমি Z2 পাবো। এভাবে যে কোনো উপকরণের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করা হলে কস্ট ফাংশনকে সেই উপকরণের ডিমান্ড পাওয়া যায়। কেমন? এটা হলো আমাদের শেফার্স লেমা। এতে আরো কিছু এক্সটেনশন আছে, যেটা
যেটাকে আমরা 7 নম্বর প্রপার্টিস 8 নম্বর প্রপার্টিস লিখব সেটা হলো যে 7 নম্বর প্রপার্টিস হলো যে if এটা যদি ডিফারেন্সিয়েবল হয় if input demand is differentiable cost function differentiable হওয়ার অর্থ এটা যে এটা সব সময় input ফাংশনটা ডিফারেন্সিয়েবল হবে ডিফারেন্সিয়েবল হতে পারে না input demand ফাংশনটা যদি ডিফারেন্সিয়েবল হয় with respect to w then আমরা লিখতে পাবো which will act w bar এটা আমরা ডিফারেন্সিয়েট করব দ্বিতীয় লেখার সময় বের করি যে w বার নির্দিষ্ট পয়েন্ট ইনপুট ফাংশন যদি ডিফারেন্সিয়েবল হয় w বার যদি ডিফারেন্সিয়েবল হয় সেক্ষেত্রে আমরা দেখতে পাবো যে এই ইনপুট ফাংশনের ডিফারেন্সিয়েশনটা কস্ট ফাংশনের সেকেন্ড ডিফারেন্সিয়েশনের সমান w c and w bar তাহলে কস্ট ফাংশনকে যদি আমরা ওয়েজ দিয়ে বা প্রাইস ইনপুট প্রাইস ভেক্টর দিয়ে ডিফারেন্সিয়েট করি আমরা আসলে একটা ভেক্টর পাই আমরা ভেক্টর ইনপুট ডিমান্ড পাই সেই ইনপুট ডিমান্ডকে যদি আমরা আবার ওয়েজ ভেক্টর দিয়ে ডিফারেন্সিয়েট করি সুতরাং আমরা একটা ম্যাট্রিক্স পাই তো এটা আসলে একটা ম্যাট্রিক্স এটা আসলে এটা ম্যাট্রিক্স l - 1 বাই l - 1 ডিমেনশন একটা ম্যাট্রিক্স এটা একটা ম্যাট্রিক্স এই ম্যাট্রিক্সটা হলো del z1 del w1 এভাবে del z1 del w l - 1 এভাবে জাস্ট del z l - 1 কে আমরা w1 দিয়ে ডিফারেন্সিয়েট করব এভাবে del l - 1 উপর কোয়ান্টিটির ডিমান্ড আমরা w l - 1 উপরের দাম দিয়ে ডিফারেন্সিয়েট করব এটা হচ্ছে আমাদের এই ম্যাট্রিক্সটাকে ইন্ডিকেট করছে এটা হলো আমাদের স্কয়ার সি কস্ট ফাংশনকে del w1 w1 বা w1 স্কয়ার হবে del স্কয়ার সি del w1 w l - 1 এভাবে এটা হলো del স্কয়ার সি del w l - 1 w1 হবে del স্কয়ার সি del w l - 1 w l - 1 কেমন del তাহলে এই দুটো ম্যাট্রিক্স সমান হবে অর্থাৎ ইনপুট ডিমান্ড ভেক্টরকে দেন ওয়েজ ইনপুট প্রাইস ভেক্টর দিয়ে ডিফারেন্সিয়েট করি যে ম্যাট্রিক্সটা পাবো সেটা এই কস্ট ফাংশনকে যদি আমি দুবার ডিফারেন্সিয়েট করি ওয়েজ ভেক্টর দিয়ে বা ইনপুট প্রাইস ভেক্টর দিয়ে যে ম্যাট্রিক্সটা পাওয়া যাবে দুটো সমান হবে যদি পাই না এই ম্যাট্রিক্সটা সিমেট্রিক হবে অর্থাৎ এটা সময় এটা হবে এটা সময় এটা হবে এটা সময় এটা হবে ম্যাট্রিক্সটা সিমেট্রিক শুধুমাত্র সমান যে তা না এটা সিমেট্রিক হবে এবং এটা নেগেটিভ এই দুটো ম্যাট্রিক্স হচ্ছে কি এই সমান which is symmetric the Young's এর মনে যে সিমেট্রিক আমরা বলতে পারি আমাদের বিশেষ কথা ছিল সিমেট্রিক হবে and এই ম্যাট্রিক্স হবে সিমেট্রিক এবং নেগেটিভ সেমি ডেফিনিট
কনসিউমার থিওরির মতো নেগেটিভ সেমি ডেফিনিট টেস্ট করা যায় কি নেগেটিভ সেমি ডেফিনিট কি নেগেটিভ সেমি ডেফিনিট হলে এই মানগুলো লেস দ্যান ইকুয়াল টু 0 হতে হবে আর কিছু প্রপার্টি আছে নেগেটিভ সেমি ডেফিনিট টেস্ট করার জন্য কতগুলো প্রপার্টি আছে খুব সহজে বলতে পারি আমরা যে দুটো ম্যাট্রিক্সকে যদি আমি কোনো একটা ভেক্টর দিয়ে গুণ করি আমি এটাকে এবং এটাকে যদি w z যদি গুণ করি আগে পিছে ভেক্টর দিয়ে গুণ করি গুণ করলে মানটা লেস দ্যান ইকুয়াল টু যদি 0 হয় সেটাকে বলা হয় নেগেটিভ সেমি ডেফিনিট আর গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হলে সেটাকে বলা হয় পজিটিভ সেমি ডেফিনিট আর শুধু স্ট্রিক্টলি লেস দ্যান 0 হলে সেটাকে বলা হয় নেগেটিভ ডেফিনিট আর স্ট্রিক্টলি গ্রেটার দ্যান 0 হলে সেটাকে বলা হয় সেটাকে বলা হয় পজিটিভ ডেফিনিট বলা হয় তাহলে এই ম্যাট্রিক্সটা নেগেটিভ সেমি ডেফিনিট হবে এবং এখানে আরেকটা প্রপার্টিজ ফুলফিল হয় সেটাকে বলা হয় ওয়াইলাস থিওরেম বলা হয় এটাকে নেগেটিভ সেমি ডেফিনিট হবে এবং এখানে ওয়াইলাস থিওরেমটা ফুলফিল হবে ওয়াইলাস থিওরেমটা হলো এখানে যে এটাকে যদি আমরা dw z wq ইনপুট ডিমান্ড ফাংশন কন্ডিশনাল ইনপুট ডিমান্ড ফাংশন এটাকে আমরা যদি w দিয়ে গুণ করি এই করলে সেই ইনপুটটা 0 হবে একটা পার্টিকুলার ওই যেখানে এই ট্রানজিশনটা কার্যকর হয় সেখানে ওয়াইলাস থিওরেম বলা হয় এটাকে কি ল্যাবরেটরি চিন্তা করলে বলতে পারো যে del z by del z1 into w1 plus del z1 by del z2 into w2 plus 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 0 সমান হবে এভাবে প্রত্যেকটা কন্ডিশনের জন্য সেটা সূত্র হবে এটাকে বলা হয় ওয়াইলাস ইকুয়েশন বলা হয় একটা এটা এখানে এর সংখ্যক ইকুয়েশন আছে আমি একটা ইকুয়েশন যদি লিখে এখান থেকে এমন দাঁড়াবে প্রথম উপকরণের জন্য del z1 into del w1 into w1 plus 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 del z1 by del wl minus 1 into w l minus 1 equal to 0 হবে এভাবে দ্বিতীয় উপকরণের জন্য সেটা সত্যি হবে del z2 এর জন্য z2 del w1 into w1 plus 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 del z2 del wl minus 1 into wl minus 1 equal to 0 এভাবে প্রত্যেকটা উপকরণের জন্য সেটা সত্যি হবে এই ইকুয়েশনগুলো পালিত করতে এটা একটা প্রপার্টিজ আর 8 নম্বর প্রপার্টিজ হলো 7 নম্বরে আমরা এখন অনেকগুলো প্রপার্টিজ আছে এখানে 8 নম্বরটা হলো যে যদি প্রোডাকশন ফাংশন ইজ হোমোজেনাস অফ ডিগ্রি 1 অর্থাৎ প্রোডাকশন ফাংশনটা যদি কনস্ট্যান্ট রিটার্নস টু স্কেল টাইপের হয় তাহলে কস্ট ফাংশন এবং ইনপুট ফাংশন এগুলো হোমোজেনাস অফ ডিগ্রি 1 হয় আমি যে একটু কিছুক্ষণ আগে যে একটা প্রপার্টিজ লিখেছিলাম যে প্রথম দিকে লিখেছিলাম properties if cost function is homogeneous of degree 1 in w then 1 in w and non-decreasing in q বলেছিলাম আমরা সেটা একটা স্পেসিফিক ফর্ম আপনাদের কোর্সে আছে সেটা বলছে এখানে যদি প্রোডাকশন ফাংশন যদি হোমোজেনাস অফ ডিগ্রি 1 হয় প্রোডাকশন ফাংশনটা যদি কনস্ট্যান্ট রিটার্নস টু স্কেল টাইপের হয় তাহলে কস্ট ফাংশন এবং ইনপুট ডিমান্ড ফাংশন এগুলো হবে কনস্ট্যান্ট রিটার্নস টু স্কেল টাইপের 8 নম্বর প্রপার্টি লিখছি ফার্স্ট মনে এক্সাম্পলটা সলভ করা যাবে না আগেটা সেটাও রাখতে হবে 8 নম্বর প্রপার্টি হলো if production function if z is constant return to scale type is constant returns to scale that's true to scale type or the production function has constant just to scale property then cost function and input function if we see and z function are homogeneous of degree 1 homogeneous of degree 1 in Q
এটা আমাদের w এবং q ফাংশন, এটাও w এবং q ফাংশন। সে সাপেক্ষ হবে না, সেটা বলে দিতে হবে। যদি প্রোডাকশন ফাংশনটা যদি কনস্ট্যান্ট রিটার্ন টু স্কেল টাইপের হয়, তাহলে সেখান থেকে যে কস্ট ফাংশন পাওয়া যাবে এবং কন্ডিশনাল ইনপুট ডিমান্ড ফাংশন পাওয়া যাবে, সেগুলো ডিগ্রি পর্যন্ত কত হবে? 1 হবে, রেসপেক্ট টু q। অর্থাৎ উৎপাদন বাড়ানো হলে কষ্ট সমহারে বাড়বে, এবং উৎপাদন বাড়ানো হলে কোন চাহিদাও সমহারে বাড়বে। ঠিক হচ্ছে আমরা যে কস্ট ফাংশন এন্ড conditional input function is homogeneous of degree 1 in q. Last property is number property টা, এটা কিছু দেখলে বুঝতে পারবা কেন হচ্ছে। number property হচ্ছে যে if production function is concave, then cost function is convex in q. If j production function is concave, then cost function is convex in q. একটা হলো আসলে মিরর ইমেজ যেটাকে বলি আমরা, চিন্তা করো এটা আমাদের প্রোডাকশন ফাংশন, জেড দেখাচ্ছে আমরা প্রোডাকশন ফাংশনের জেড এর সাথে কিউ সম্পর্ক দেখানো হয়। আমি যদি এখানে কস্ট ফাংশনটা আঁকি, কস্ট ফাংশনে দেখানো হয় কিউ এর সাথে কস্টের সম্পর্ক দেখানো হয়। কিউটাকে ভূমিঅক্ষে দেখানো হয় আর কস্টটাকে দেখানো হয় কোথায়? লম্বক্ষে দেখানো হয় কস্ট। এখানে কিউটাকে লম্বক্ষে দেখানো হচ্ছে, আর এখানে কস্টটাকে যদি দেখে আমি কস্ট ফাংশনটা এমন, এটাকে এই অংশটুকু যদি একটু রোটেট করে, অংশটাকে রোটেট করে দিই, অংশটাকে রোটেট করে আমি যদি কস্ট ফাংশনটাকে যেভাবে সাধারণত আমরা এঁকে থাকি, কিউ দিয়ে এবার নিচে আর কস্ট আমরা উপরে দিই আমরা, তখন এই ফাংশনটা কিন্তু এমন দেখায়। অর্থাৎ প্রোডাকশন ফাংশন যদি কনকেভ হয়, কস্ট ফাংশনটা কনভেক্স হবে। কস্ট ফাংশনটা অর্থাৎ প্রোডাকশন ফাংশন এবং কস্ট ফাংশন একে অন্যের মিরর ইমেজ। আর এটা যদি আয়না হিসেবে চিন্তা করবে, যদি তাহলে প্রোডাকশন ফাংশনকে যদি আয়নার সামনে রাখো, থেকে কস্ট ফাংশন দেখতে পাবো। কস্ট ফাংশনটাকে আমরা আঁকার জন্য এই কিউটাকে নিচে দিয়েছি এখানে, আর সিটাকে উপরে দিয়েছি। রোটেট করো এটাকে, তাহলে দেখবে যে প্রোডাকশন ফাংশন যদি কনকেভ হয়, কস্ট ফাংশনটা কনভেক্স হবে। এটা হলো আমাদের নরমাল প্রপার্টিজ। অর্থাৎ প্রোডাকশন ফাংশন যদি আমাদের ডিক্রিজিং জাস্ট স্কেল হয়, তাহলে মার্জিনাল প্রোডাক্টিভিটি যদি ক্রমাগত কমে আসে, কোন নিয়ে বাড়াচ্ছি, আমার মার্জিনাল প্রোডাক্টিভিটি ক্রমাগত কমে আসছে, স্লোপটা কমে আসছে, তাহলে আমার কস্টটা কিন্তু ক্রমাগতভাবে বাড়বে। উৎপাদন আমি যে রেটে বাড়াবো, কষ্ট পাচ্ছি বেশি রেটে বাড়বে। এটা হচ্ছে আমাদের নরমাল প্রপার্টিজ। তাহলে এখানে আমরা কস্ট ফাংশন, তারপরে ইনপুট ডিমান্ড ফাংশন এবং প্রোডাকশন ফাংশন, এগুলোর সম্পর্ক, এগুলোর প্রপার্টিজ গুলোতে আমরা সম্মিলিতভাবে স্টাডি করে দেখলাম। তাহলে আমরা আজকে এক্সাম্পলটা শুরু করতে পারবো না, একটা আমাদের এক্সাম্পল বাকি রয়ে গেল, যেটা আমরা আগামী ক্লাসে দেখবো যে কস্ট ফাংশনটা কিভাবে সলভ করা হয়। এটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিয়ে দেখবো। সেখানে আমরা এটাও দেখবো যে প্রোডাকশন ফাংশন যখন নন ডিক্রিজিং টাইপের হয়, তখন সলিউশন পাওয়া যায় না। তো সেটা আমরা দেখার চেষ্টা করব। তো আমার মনে হয় আজকে আমরা এতটুকু রাখি, এক্সাম্পলটা আমরা আগামী ক্লাসে জন্য রাখি, যেহেতু আজকে সময় নাই। তোমাদের কোনো প্রশ্ন আছে কিনা দেখো, একটু যা পড়ানো হলো। আমরা সেটা আজকে যে বিষয় নিয়ে আলোচনা করেছি সেটা হলো কস্ট ফাংশন নিয়ে আমরা আলোচনা করেছি। কস্ট ফাংশনটা কিভাবে সেট আপ করতে হয়, কস্ট ফাংশনের যে সলিউশন থেকে দুটো জিনিস পাই আমরা, দুটো অবজেক্ট পাই আমরা। একটা হলো ইনপুট ডিমান্ড, কন্ডিশনাল ইনপুট ডিমান্ড, আর একটা হলো আমাদের কস্ট ফাংশন। এই দুটো ফাংশনের যে প্রপার্টিজ, সেই প্রপার্টিজ গুলো আমরা ব্যাখ্যা করেছি। তো আগামী ক্লাসে আমরা এক্সাম্পল দিয়ে কিভাবে কন্ডিশনাল ফ্যাক্টর ডিমান্ড এবং কস্ট ফাংশন বের করতে হয় সেই বিষয়টি আলোচনা করব। তো তোমাদের কোনো প্রশ্ন আছে কিনা দেখো, নাহলে আমি শেষ করছি। তো মনে হচ্ছে প্রশ্ন নাই, আমি শেষ করছি এখানে। সেটা আগামী বৃহস্পতিবার একই লিঙ্কে দেখা হবে।